আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা পদ প্রকরণের আরও একটা টপিক নিয়ে চলে এসেছি, যে টপিকটার নাম হচ্ছে অব্যয় পদ। অব্যয় পদটা হ্যাঁ, আমরা অনেকটা একটু কঠিন মনে করি, কিন্তু যতটা কঠিন মনে করি আসলেই কি ততটা কঠিন? চলুন তো দেখে আসি কতটা কঠিন। অব্যয় পদ কি আসলে সেটা নিয়ে আগে প্রথমে কথা বলবো। আসলে অব্যয় মূলত কি? আমরা মূলত হচ্ছে যেটাকে আমরা প্রিপোজিশন বলি বা হচ্ছে কনজাংশন বলি, বা হচ্ছে মানে ইংলিশে যেটাকে মূলত বেসিক্যালি আমরা কনজাংশন জায়গাটা রাখি আর কি, ওই কনজাংশনের জায়গাটা হচ্ছে মূলত এবার ইন্টারজেকশন, এইগুলো হচ্ছে বাংলাতে এসে অব্যয় হয়ে যায়। এখন ধরেন এই বিষয়গুলো নিয়ে আমি একটু ঘাটাঘাটি করি, তাহলে কিন্তু অব্যয় কি সেটা আমি বুঝে ফেলবো। আমি যে কোনো একটা অব্যয় পদ নিই, যেমন কোনো একটা কনজাংশন আমি নিতে পারি। তো আমি নিলাম যে এবং। এখন দেখুন, এই এবংটাকে আপনি কখনো কি করতে পারবেন না? আপনি কখনো ব্যয় করতে পারবেন না। ব্যয় মানে কি জানেন? ব্যয় মানে হচ্ছে খরচ। খরচ মানে কি? একটা পরিবর্তন হয়। ধরুন আপনার কাছে 10 টাকা আছে বা 100 টাকা আছে, তো আপনি যখন 100 টাকা যখন পকেটে নিয়ে বাইরে গেলেন, যখন 50 টাকার কোনো একটা জিনিস কিনলেন, তখন আপনার কি হয়ে গেল? 50 টাকা খরচ হয়ে গেল। আপনার যে অর্থের পরিমাণের পরিবর্তন হলো। অর্থের পরিমাণটা কি হলো? কিছুটা পরিমাণ খরচ হলো। তাহলে খরচ মানে কি? পরিবর্তন হওয়া। ব্যয় মানে খরচ বা পরিবর্তন। বুঝলাম আমরা? ব্যয় মানে হচ্ছে খরচ বা পরিবর্তন। তাহলে অব্যয় মানে কি? যেটা পরিবর্তন হয় না, সেটাই হচ্ছে মূলত কি? অব্যয়। তো এই যে অব্যয় পরিবর্তন হয় না, কিসের ভিত্তিতে হয় না? তো হয় না আসলে আপনি খেয়াল করে দেখুন, এটাকে আপনি কোনো পুরুষ লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ করতে পারবেন না। পারবেন? পারা যাবে না। এখানে মেয়ে ছেলে কোনো ব্যাপার স্যাপার নেই। আর আপনি এটাকে কিন্তু কখনোই হচ্ছে বহুবচন বা একবচন এগুলো দিয়ে কোনো কিছু করতে পারবেন না। আপনি কখনো এবং গুলো এবং মণ্ডলী এবং দের, হ্যাঁ, একটি এবং 10টি এবং 1 কোটি এবং বলে কোনো লাভ নেই। তো এই পরিবর্তনগুলো কিন্তু কখনো এটা হয় না। তো দেখা যায় মূলত আমরা যে ধরনের পরিবর্তনের কথা চিন্তা ভাবনা করি, সেই ধরনের পরিবর্তন কিন্তু এখানে হয় না। অথবা আপনি কোনো বিভক্তিও যোগ করতে পারবেন না। যেমন আপনি ধরেন আমি বলি এবং দের, এর, এরকম করতে পারবেন না, এরকমও হয় না। তার মানে অন্যান্য যে পদগুলো রয়েছে, যেমন ক্রিয়াপদ, তারপর হচ্ছে সর্বনাম, বিশেষ্য, এইগুলো কিন্তু আপনি কি করতে পারবেন, বা বিশেষণ, এগুলোকে আপনি কোনোটা হচ্ছে বিভক্তিতে পরিবর্তন করতে পারবেন, স্ত্রী বা পুরুষ লিঙ্গতে পরিবর্তন করতে পারবেন, অথবা হচ্ছে আপনি কোনো বচন দিয়ে পরিবর্তন করতে পারবেন। কিন্তু আপনি এই একটা জিনিস যেটাকে কোনোভাবেই কোনো কিছুতে কি করতে পারবেন না, পরিবর্তন করতে পারবেন না। তো এই যে পরিবর্তন হয় না, কি হয় না? পরিবর্তন হয় না। এই জন্য এটাকে বলা হয় মূলত হচ্ছে অব্যয়, মানে পরিবর্তন হয় না, অপরিবর্তনীয়। অব্যয় মানে কি? যেটা অপরিবর্তনীয়, এরা খরচ হয় না, মানে পরিবর্তন হয় না। কথাটা বোঝা গেল? আপনার পকেটে 100 টাকা আছে, আপনার কোনো টাকা যাওয়ার দরকার, আপনি কোনো রিক্সা দিলেন না, 100 টাকায় গেলেন, আবার 100 টাকা চলে আসলেন, তাহলে আপনার অ্যামাউন্টের কি হলো না? কোনো পরিবর্তন হলো না, অব্যয় রয়ে গেল। মানে খরচ ছাড়াই আপনি সব কিছু করে ফেললেন। অব্যয়ের ব্যাপারটা আপনি খুব ভালো করে বুঝতে পারলেন। তাহলে অব্যয় যে কোনো পরিবর্তন করে না সেটা বুঝতে পেরেছি, বাদ বাকি এগুলো পরিবর্তন করে, কারণ ওগুলো সব্যয়। যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে সব্যয়, যেটা পরিবর্তন হয় না সেটা হচ্ছে অব্যয়। তাহলে এই অব্যয়ের হয়টা কি আসলে? অব্যয় হচ্ছে আপনার বাক্যের শোভা বর্ধন করে, মানে সৌন্দর্য বর্ধন করে, তাই না? মাঝখানে যদি আপনি কোনো ও এবং যেহেতু সেহেতু এগুলো না দেন, তাহলে এরা বাক্যগুলো ভালোই লাগে না, তাই না? আমি বললাম রহিম করিম বাজারে গেল, তো রহিম এবং করিম বাজারে গেল, কথাটা সুন্দর হয়ে গেল না? তো এই ধরনের অনেক জায়গায় কিন্তু অনেক দরকারি কাজে কিন্তু আমাদের অব্যয়টা লাগে। তো প্রয়োজনে বা শোভা বর্ধনের জন্য কিন্তু বাক্যের মধ্যে আমরা কি করে থাকি? অব্যয় পদ ব্যবহার করে থাকি। তো এটা হচ্ছে আমরা বুঝতে পারলাম কি, যে অব্যয় এমন একটা পদ যে পদটা কোনো ধরনের কোনো কিছুতেই পরিবর্তন হয় না এবং বাক্যের শোভা বর্ধনের কাজ করে, তাকে কি বলা হয়? অব্যয়। সংজ্ঞাটা আশা করি বুঝতে পেরেছেন। এইবার চলে যাই আরো একটা ভেজালে। ভেজালটা হচ্ছে অব্যয় শব্দ আর অব্যয় পদ, এই দুটো আলাদা কথা আছে। অব্যয় পদ কখন বলা হয়? পদ কথাটা তখনই বলা হয় যখন সেটা বাক্যের মধ্যে প্রবেশ করে, কিন্তু বাক্যের মধ্যে প্রবেশ করার আগে সেটা শব্দ ছিল। তো সেই বাক্যের মধ্যে প্রবেশ করার আগে একটা প্রকার, আর বাক্যের মধ্যে প্রবেশ করে আর একটা প্রকার। সে যখন অব্যয়গুলো বাক্যের মধ্যে প্রবেশ করার আগে সে কি ছিল? অব্যয় পদ ছিল না, সেটা অব্যয় শব্দ ছিল। আমরা জানি কোন একটা শব্দ বাক্যে প্রবেশ করার আগে কি থাকে? শব্দই থাকে।
যখন বাক্যে প্রবেশ করে তখন সেটা কি হয়ে যায়? পদ হয়ে যায়, তাই না? এখন এই যে অব্যয় বাক্যে প্রবেশ করার আগে সে যে শব্দ ছিল, সেই শব্দর উৎপত্তি কয় ধরনের জায়গা থেকে ছিল? 3 ধরনের জায়গা থেকে ছিল। সেটা কি কি? বাংলা, বাংলা, বিদেশি, আর হচ্ছে তৎসম। বাংলা, বিদেশি, তৎসম। আমি একটু লিখে ফেলি, সেটা হচ্ছে কি কি, আমি এটা মুছি আগে। হ্যাঁ, আমি যেটা বলছি সেটা হচ্ছে প্রথমত 1 বাংলা, 2 বিদেশি, আর 3 নম্বর কি? সংস্কৃত। সংস্কৃতকে কি লিখতে পারবেন? তৎসম। কি লেখা যায়? তৎসম। বাংলাকে বলা যায় খাঁটি বাংলা, ঠিক আছে? আচ্ছা, তো এই যে অব্যয় শব্দের যে উৎপত্তি, এই 3 জায়গা থেকে। অব্যয় শব্দের উৎপত্তি কয় জায়গা থেকে? 3 জায়গা থেকে। এই 3 জায়গা থেকে উৎপত্তি হয়ে এই অব্যয় শব্দগুলো বাক্যে ব্যবহৃত হয় 4 ভাবে। এই জন্য অব্যয় পদ হচ্ছে 4 প্রকার, আর অব্যয় শব্দ হচ্ছে 3 প্রকার। কথাটা বুঝতে পেরেছেন? ও উৎপত্তি হলো, মানে বাক্যে ঢোকার আগে যখন উৎপত্তি হয়েছিল তখন 3 জায়গা থেকে উৎপত্তি হয়েছিল। কোথা কোথা থেকে? বাংলা থেকে, বিদেশি, আর সংস্কৃত থেকে। এইবার এই 3 প্রকার, এই 3 ধরনের অব্যয় শব্দ বাক্যের মধ্যে যখন প্রবেশ করে তখন কি হয়? পদ হয় না? এই বাক্যের মধ্যে প্রবেশ করে ব্যবহার হয় 4 ভাবে। এই জন্য অব্যয় পদ হয় কত প্রকার? 4 প্রকার, আর অব্যয় শব্দ হচ্ছে 3 প্রকার। তো কেন অব্যয় শব্দ 3 প্রকার, কেন অব্যয় পদ 4 প্রকার, আশা করি আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন। এই জায়গাটা ক্লিয়ার। এখন চলুন অব্যয় শব্দ যে বাংলাগুলো কি কি আসলে? বাংলাগুলো হচ্ছে আর, আবার, ও, হা, না। আর বিদেশিগুলো কি কি? বিদেশিগুলো হচ্ছে আলবত, বহুত, খুব, সাবাস, খাসা, আমি একটু এখানে লিখে দিচ্ছি, খাসা, মাইরি, মারহাবা। আচ্ছা, তো আলবত, বহুত, খুব, সাবাস, খাসা, মাইরি, মারহাবা। খেয়াল করে দেখুন বাংলা কয়টা? বাংলা হচ্ছে এখানে 5টা, আর বিদেশি কয়টা? 7টা। তো এই আপনি যদি বাংলা আর, আবার, ও, হানা এটা যদি মনে রাখেন, আর আলবত, বহুত, খুব, সাবাস, খাসা, মাইরি, মারহাবা, এই 7টা যদি মনে রাখেন, আপনার সংস্কৃতগুলার মনে রাখার কোনো প্রয়োজন নেই। তার কারণটা হচ্ছে সংস্কৃত অনেকগুলা, এতগুলা সংস্কৃত আপনি মনে রাখবেন কি হবে? সবচেয়ে ভালো কথা হচ্ছে যে আপনি বাংলাগুলো মনে রাখেন, বিদেশিগুলো মনে রাখেন, এগুলো বাদ দিয়ে যা পাবেন তাই সংস্কৃত হয়ে গেল। তো এই বিষয়টা দয়া করে একটু মাথায় রাখবেন। তো চলুন আমরা এবার চলে যাই হচ্ছে অব্যয় পদে। তো অব্যয় পদের মধ্যে প্রথম যে প্রকারটা, সেই প্রকারটা কি? সমুচ্চয় অব্যয়। এখন এই যে সমুচ্চয় অব্যয়, এই সমুচ্চয় অব্যয়টা আমরা কিভাবে বুঝবো? তো চলেন প্রথমে আগে আমরা সমুচ্চয়টা খুব ভালো করে দেখি। সমুচ্চয় কাকে বলে? আসছি সে কথায়। সেটা হচ্ছে সমুচ্চয়ের আবার 3টা প্রকার আছে। একটা হচ্ছে সংযোজক, সংযোজক। 2 নাম্বারটা হচ্ছে বিয়োজক, বিয়োজক। 3 নাম্বারটা হচ্ছে সংকোচক। চলুন সংযোজক, বিয়োজক আর সংকোচক এগুলোর মানে কি, এগুলোর মানে একটু বোঝার চেষ্টা করি। আমি এগুলোর মানে বোঝানোর জন্য কয়েকটা ট্রিক্স বলি, দয়া করে এই ট্রিক্সগুলো মনে রাখবেন। আশা করি এরপর থেকে আপনার এই ট্রিক্স শোনার পর থেকে আপনার কখনো এটা ভুল হবে না, মানে ভুল হওয়ার কোনো চান্স নাই। সেটা হচ্ছে যে সংযোজক মানে একটা কথা মনে রাখবেন প্লাস, আর বিয়োজক মানে হচ্ছে মাইনাস। আর সংকোচক মানে কি জানেন? সংকোচক কথাটার মানেটা হচ্ছে বেসিকলি, লিখে রাখি, করা উচিত ছিল, কিন্তু
কিন্তু কি হলো, কিন্তু করে নাই। এইটা যদি পান, এটা হচ্ছে সংকোচকের আসল মানে, যে করা উচিত ছিল কিন্তু করে নাই। চলুন আমরা জিনিসগুলো উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। আমরা যদি উদাহরণ দিয়ে প্রথমে বুঝি সংযোজক। আমি বললাম রহিমা এবং নাসিমা কি স্কুলে গেল। তাহলে এখানে কিন্তু দেখেন এই যে রহিমা এবং নাসিমা, এই এবংটা দুজনকে সংযোগ করেছে। কিন্তু আমি বললাম রহিমা অথবা নাসিমা চুরি করেছে, তাহলে হয় রহিমা চুরি করেছে, আর না হলে কে চুরি করেছে, নাসিমা। তাহলে এই অথবা এখানে কি করেছে, যে কোনো একটাকে বাদ দিয়েছে। আমি বললাম হাশেম কিংবা কাশেম এই কাজের জন্য দায়ী। তাহলে ওই কিংবাটা কি করলো, হয় হাশেমকে রেখেছে আর না হলে কাশেমকে রেখেছে, তাহলে যে কোনো একজনকে তো বিদায় দিয়েছে। কথাটা বুঝছেন কিন্তু? তো এই জন্য বেসিকলি অর্থ বুঝে, অবশ্যই বাক্যের অর্থ বুঝে হচ্ছে আপনি সংযোজক আর বিয়োজকটা বুঝবেন। এছাড়া কিন্তু আপনি নর্মালি আলাদা কোনো ট্রিক্স দিয়ে বোঝার চেষ্টা করবেন না, ঠিক আছে? সংযোগ মানে যখন যোগ করবে, আর বিয়োজক মানে হচ্ছে যে কোনো একটাকে বাদ দিয়ে দিবে। এবার জানেন সংকোচক। আমি বললাম যে বাবা বিয়েতে গেলেন কিন্তু খেলেন না। একটু খেয়াল করে দেখো তো, বাবা যখন বিয়েতে যান, বাবা বিয়েতে যাওয়ার পর যদি উনি বিয়েটা না খেয়ে আসেন, এটা একটা লজ্জাকর বিষয় না? তোমার বাবা বিয়েতে গেল, তুমি না খেয়ে যদি চলে আসেন, তাহলে এটা কি একটা লজ্জার বিষয় না? তো খাওয়া উচিত ছিল ওখানে। এখন এটা মানুষ কথা বলা শুরু করবে না যে কি আবার উনি না খেয়ে কেন চলে গেলেন, তাহলে কি বিষয় হয়েছে, কি সমস্যা, তাই না? এরকম তো বলতে তো হবে। কিন্তু উনি কি করলেন, উনি না খেয়ে চলে আসলেন। তো এটা তো হচ্ছে ওই বাড়ির জন্য একটা বেইজ্জতি, অবশ্যই বেইজ্জতি, যে একজন গেস্ট এসে না খেয়ে কেন চলে যাবে। বিয়ের তো অনেকটা বড় একটা পর্ব হচ্ছে খাওয়ার পর্বটা। তাহলে এই যে বাবা বিয়েতে গেলেন কিন্তু খেলেন না, করা উচিত ছিল কিন্তু করেন নাই, তাই না? হওয়া উচিত ছিল কিন্তু হয় না, এই টাইপসের কথাগুলো যদি হয়, এখানে এই কিন্তুটা কি হবে, সংকোচক হবে। উচিত ছিল কিন্তু হয় না। এবার আরও একটা উদাহরণ বলি, মানে উদাহরণ যত বেশি বলবো তত আপনি ভালো বুঝতে পারবেন। যেমন আমি বললাম যে সে অনেক বেশি পড়াশোনা করেছে কিন্তু ফলাফল ভালো হয়নি। আচ্ছা, পড়াশোনা যদি পড়াশোনা বেশি করতো তাহলে কি, তাহলে অবশ্যই তার ভালো ফলাফল হওয়ার কথা ছিল। এখন পড়াশোনা সে বেশি করেছে কিন্তু হয়নি, তাহলে এটা তো উচিত হয় নাই। উচিত তো ছিল তার ভালো ফলাফল হওয়া, কিন্তু যেহেতু হয় নাই এই জন্য এটা কি হবে, এই জায়গাটা এটা হচ্ছে সংকোচক হবে। আমি আরও একটা উদাহরণ বলি। যেমন ধরেন কাজটা করা উচিত ছিল কিন্তু করে নাই, এটাও কিন্তু কি হচ্ছে, আপনার সংকোচকের মধ্যে পড়ে যাচ্ছে। আরও একটা বলি, যেমন ছেলেটি মেধাবী কিন্তু পড়ে না। এখন যারা মেধাবী তাদের উচিত কি, পড়াশোনা করা। ব্যাপারটা কি এরকম যে মেধাবী দেখে পড়াশোনা করতে হবে না? মূলত এরকম না। যারা মেধাবী তাদের না পড়াশোনাটা বেশি করে করতে হয়। তো এই যে মেধাবী কিন্তু পড়েন না, এই জায়গাটাই হচ্ছে ঝামেলাটা। তাহলে ও মেধাবী হওয়ার কারণেই পড়া উচিত ছিল কিন্তু সে পড়ে না। ছেলেটি মেধাবী কিন্তু পড়াশোনা করে না, তাহলে এই কিন্তুটা হচ্ছে কি হবে, সংকোচক হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ট্রিক্সগুলো যদি মাথায় রাখেন তাহলে আপনি নিজেই এখন সারাদিন বসে বানাতে পারবেন যে কোনটা সংযোজক, কোনটা বিয়োজক, আর কোনটা হচ্ছে বেসিক্যালি সংকোচক। এটা নিয়ে আপনার কোনো ঝামেলা শেষ। এবার চলেন সমুচ্চয়টা কি। সমুচ্চয়টা হচ্ছে বেসিক্যালি হচ্ছে সংযোজক বিয়োজক সংকোচক বলতে যা বোঝায় তাই হচ্ছে সমুচ্চয়। মানে সমুচ্চয়ের আলাদা কোনো সংজ্ঞা নেই, বা আপনি সংজ্ঞা দিতে কোনো লাভও নাই। যেটা দ্বারা সংযোজক বিয়োজক আর সংকোচক বোঝায় তাকে সমুচ্চয় বলে, এরকমই একটা সংজ্ঞা লেখা আছে। তার আগে তো আমাকে বুঝতে হবে যে কোনটা সংযোজক, কোনটা বিয়োজক আর কোনটা সংকোচক, তাই না? এই থিওরিটা নিয়েই তো হচ্ছে বেসিক্যালি সমুচ্চয়। তা আশা করি বুঝতে পেরেছেন। তো এবার চলুন আমরা আরেকটা জায়গা নিয়ে কথা বলবো। সেই জায়গাটা হচ্ছে আমি একটু আগে মুছে ফেলে আমরা যে কাজটা করবো সে হচ্ছে আরেকটা জায়গা নিয়ে একটু আজকের ভিডিওতে কথা বলবো, আরেকটা ধরনের অব্যয় নিয়ে। সেই জায়গাটা হচ্ছে ধরুন অনন্যই অব্যয়। তো আমি একটু লিখে ফেলি। অনন্যই বানানটা কিন্তু একটু ঝামেলা আছে, একটু ভালো করে দেখেন। এখানে অনন্যই বানানটা যখন আমি লিখছি তখন কিন্তু অনেকে এটা ঠিকঠাক মতো বলতে তো পারেই না, বরং আরো ভুল করে। দেখুন, তো এই যে অনন্যইটা কি হবে, অনন্যই বলতে আপনি কি বুঝবেন? আসলে দেখুন, এমন কিছু অব্যয় রয়েছে যে সকল অব্যয় দিয়ে আপনি কি করেন, মূলত সেই সকল অব্যয় দিয়ে হচ্ছে আপনি আপনার অনুভূতি প্রকাশ করেন।
মানুষ যখন তার অনুভূতি প্রকাশ করে তখন সেটাকে কি বলা হয়? অনন্যই অব্যয়। আমি অনেক কিছু লেখার থেকে আপনাদের মুখে মুখে বলে অনেক কিছু বোঝানোর চেষ্টা করি, কারণ আমি যেগুলো লেখবো সেগুলো তো বইয়ের মধ্যে আছে, আমি মুখে বলে অনেক কিছু বোঝানোর চেষ্টা করি। যেমন মরিমরি কি সুন্দর, এখন চমৎকার বুঝিয়েছে না মরিমরি। এটা এই উদাহরণটা কেন বললাম? এই মরিমরি উদাহরণটা না অনেকবার পরীক্ষা এসেছিল, এই জন্য এটা আপনাদেরকে ভালো করে বলা হচ্ছে। এটা কি সুন্দর বুঝিয়েছে। তারপর আমি বললাম, ধরেন আমার হাতে একটু ব্যথা লাগছে, ধরেন আমি এখানে একটা ব্যথা পাইছি, কি বললাম? এই যে একটা বললাম না, উফ। এটা মূলত এই কথাটাকে আমরা যদি লিখলে কি লিখি? উফ লিখি, তাই না? তো এখন বিষয়টা হচ্ছে এই যে উফ লিখলাম, উফটাও কিন্তু হচ্ছে কি একটা অবশ্যই এটা অনন্যই অব্যয়। কেন? এটা হচ্ছে আপনার কি প্রকাশ করেছে? এটা হচ্ছে একটা অনুভূতি প্রকাশ করেছে। ধরেন কোন একটা জিনিস দেখে আপনার খারাপ লেগেছে, তা আপনি কি বলেন? ছি 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 ছি। এই যে ছি ছি, এটা কি ধরনের অব্যয়? এটা হচ্ছে অনন্যই। কেন? এটা দিয়ে মূলত আপনি কি করেছেন? আপনি একটা অনুভূতি প্রকাশ করেছেন। ধরেন আপনি কোনো একটা ঝামেলায় পড়ে গিয়েছেন, তা ঝামেলায় পড়লে আপনি কি বলেন? কি আপদ। এই যে দেখেন, আপদ আপনি কি করলেন? হচ্ছে নিজের অনুভূতি প্রকাশ করলেন, বিরক্তিকর একটা অনুভূতি তো এটাও কিন্তু একটা কি হবে? এটাও একটা অনন্যই অব্যয় হবে। সর্বশেষ আরো দুটো উদাহরণ দিয়ে বলি। যেমন আমরা যখন হ্যাঁ অথবা না বলি, এটাও কিন্তু একটা অব্যয়। মনে রাখতে হবে, যখন আপনি হা বলছেন তখন কিন্তু আপনার হা সূচক একটা হচ্ছে অনুভূতি প্রকাশ হচ্ছে, আবার যখন না বলছেন তখন কিন্তু কি হচ্ছে? সেটাও কিন্তু অবশ্যই অনুভূতি এই টাইপের একটা মানে আপনার কোন একটা মানে যেটা বলা হচ্ছে যে না সূচক একটা অনুভূতি প্রকাশ পাচ্ছে। বা আমরা আর এক ধরনের না বলি, যেমন কোনো কিছু যখন আমরা বিরক্ত হই, কোনো একটা কাজ ধরেন করতেছে, বাচ্চারা যখন কোনো একটা কাজ করতেছে, তখন আমরা কি বলি? না তোর সাথে পারি না রে। এই যে না, এই নাটাও কিন্তু হচ্ছে কি এক ধরনের একটা অব্যয়। বা কি ধরনের অব্যয়? অবশ্যই অনন্যই অব্যয়। এই কথাটা মাথায় রাখতে হবে। তা তুমি কি পারবা? নিশ্চয়ই পারবো, আলবত পারবো। এই যে আলবত, নিশ্চয়ই, তার একদম আমি যে পারবো এই কথাটা একদম জোর দিয়ে বোঝানো হয়েছে। এই যে দেখুন কতগুলো অনুভূতি এখানে প্রকাশ করা হচ্ছে। তবে এত কিছুর মধ্যে যে বিষয়গুলো দুটো জিনিস আপনাকে ভালো করে বলে রাখবো, যেটা অনেক বেশি পরীক্ষায় আসে। বিশেষ করে প্রথমটা বলছি, সেটা হচ্ছে অনেক সময় রোমান্টিক একটা শব্দ আছে, ওগো, এরকম বলে না? এই ওগোটাও কিন্তু এক ধরনের একটা রোমান্টিক অনুভূতি, এটাও কিন্তু একটা কি অব্যয়। এটা দিয়ে একটা অনুভূতি, রোমান্টিক একটা অনুভূতি প্রকাশ পাচ্ছে বা ভালোবাসার অনুভূতি প্রকাশ পাচ্ছে, এই কারণে কিন্তু এটাও কিন্তু একটা অনন্যই অব্যয়। তারপর ব্যতিক্রমী একটা উদাহরণ রয়েছে, সেটা হচ্ছে যে সংশয় সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। এই যে দেখুন, পাছে, যখনই পাছে বলে তখন আপনার একটা ব্যাক মাইন্ডের একটা অনুভূতি আসে না? এই কে যেন কি বলছে আমাকে, এরকম একটা। এই যে পাছে বলার কারণে কিন্তু একটা অনুভূতি একটা পরিবর্তন হয়। এই কারণে এই পাছেটাও কিন্তু একটা অনন্যই অব্যয়। নর্মালি এই উদাহরণটা একটু ব্যতিক্রম, আমরা এতক্ষণ ধরে যেগুলো উদাহরণ শুনে আসলাম তার সাথে কিন্তু এটা মিলে না। তারপরেও বলবো যে এই ব্যতিক্রম উদাহরণটা একটু দয়া করে মনে রাখবেন, কারণ পরীক্ষায় এটা আসার জন্য অনেক বেশি প্রেফারেবল। তো এই জন্য দয়া করে আপনারা এই উদাহরণগুলো খুব ভালো করে মনে রাখবেন, যে সংশয় সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। এই পাছেটা কিন্তু একটা অব্যয় এবং অনন্যই অব্যয়। তো আশা করি বুঝতে পেরেছেন। আমাদের আরো একটা অব্যয় বাকি রয়েছে, হচ্ছে ধনাত্মক অব্যয়। তো অনুকার বা ধনাত্মক অব্যয় সেখানে আমরা পরের পর্বে আলোচনা করব এবং সেখানে কিছু প্রশ্নোত্তর পর্ব রাখবো। আশা করি সেখানে আপনারা সেই ক্লাসটা অবশ্যই দেখবেন এবং আপনাদের আরও অজানা কিছু প্রশ্নোত্তর সেখানে পেয়ে যাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভবিষ্যতে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে।